পূর্বাঞ্চল উপশহরে শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা জমি বরাদ্দে আইনের ব্যত্যয় না হলেও নৈতিকতার পরিপন্থী এমন যুক্তিতে বরাদ্দ বাতিলের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। বিশেষজ্ঞরা বলছেন, নৈতিকতার নিরিখে শেখ হাসিনার পরিবারের বিশেষ সুবিধায় প্লট নেওয়া ঠিক হয়নি। রাজুক জানিয়েছে, প্লট ৬টি বাতিল হবে কিনা সিদ্ধান্ত নেবে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের পূর্বাঞ্চল উপশহর, এক পাশে নদী, ৩ পাশে সড়ক, ১০ কাঠা করে পাশাপাশি ৬টি প্লটের মোট ৬০ কাঠা জমির মালিক শেখ হাসিনা পরিবারের ৬ সদস্য। রাজুক আইনের ১৩ এ বিধি অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের সুবিধার আওতায় প্লট ৬টি দেয়া হয় শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যকে। এরা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা পরিবারের প্লট পাওয়ার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি, তবে নৈতিকতার সুস্পষ্ট স্খলন। যদি একজনে একটা দেয় একজনকে, তাইলে ব্যত্যয় হয় নাই, কারণ ঢাকা বাড়ি থাকলেও উনি পূর্বাঞ্চলে পাবেন। রাজুক বলছে, এরকম বিশেষ সুবিধায় বরাদ্দ প্লটের তালিকা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্তের অপেক্ষা। আমরা চিঠি লিখেছি আমাদের মিনিস্ট্রিতে, কারণ বরাদ্দ তো আমরা দেই না, উপর থেকে বরাদ্দ হয়, আমরা শুধু ম্যানেজমেন্ট করি রাজুক। এটা হাইকোর্টের মাধ্যমে যদি তারা বন্ধ করতে চায়, এই ধরনের অনেক আছে স্পেশাল বরাদ্দ যেগুলো হয়, এগুলা উপর থেকে যে আদেশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। টিআইবি বলছে, রাজুকের প্লট বরাদ্দের ১৩ এ ধারা রাখাই হয়েছে ক্ষমতার অপব্যবহারের জন্য। এটি কিন্তু করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে, কিন্তু তার সাথে কিন্তু যেটা হয়েছে যে একদিক থেকে আইনের বা সংশ্লিষ্ট নীতিমালায় যে ১৩ এর ধারা যেটি অপব্যবহার করে এই বরাদ্দগুলো নেওয়া হয়েছে, সেটি একদিক থেকে যেরকম এটা উদ্দেশ্যমূলক ভাবেই এই ধারাটা প্রণয়ন করা হয়েছিল, যেটা আমরা শুরু থেকে প্রতিবাদ করেছিলাম। ২০২২ সালের ৩০ আগস্ট এই ৬টি প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। তখনের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে বরাদ্দকৃত প্লট সহ রাজুকের সব অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এই রিট দায়ের করেন। রিটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থার আবেদন করা হয়েছে। এছাড়া এসব তদন্ত করতে হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবীরা জানান, নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা, প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া প্লট বরাদ্দ পাওয়াদের তালিকায় আছেন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে। ২০২২ সালে তারা প্লট বুঝে পান, পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়। পোশাক শিল্পকে অস্থিতিশীল করছে একটি স্বার্থান্বেষী মহল। শ্রমিক নেতাদের অভিযোগ, তারা আন্দোলনে উস্কানি দিচ্ছে, ফলে এই অস্থিরতায় কারখানা বন্ধ রাখতে হচ্ছে। এই সংকটের যৌক্তিক সমাধান চাই বিজিএমইএ। তবে অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিকদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে সমস্যা আরও বাড়বে। বিগত সরকারের আমলে পোশাক শিল্পে যে কয়টি শ্রমিক আন্দোলন হয়েছে, তার বেশিরভাগই হয়েছে মজুরি বৃদ্ধির জন্য। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই বিভিন্ন পোশাক কারখানায় শুরু হয় শ্রমিক অসন্তোষ। প্রায় মাস জুড়ে চলা এই আন্দোলনে উৎপাদন বন্ধ হয়ে যায় অনেক কারখানায়। প্রথম দিকে শ্রমিকরা মাঠে নামেন মজুরি ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে। পরে সেই আন্দোলন রূপ নেয় চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমতা, পাশাপাশি কর্মচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে। শ্রমিক নেতাদের দাবি, হঠাৎ করে আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল অস্থিরতা তৈরি করছে। যারা জুট বাণিজ্য, টিফিন বাণিজ্য, বিভিন্ন সাপ্লাই বাণিজ্য যারা ধরে রেখেছিলেন তারাই দায়ী। বিভিন্ন কারখানায় বিভিন্ন ছোটখাটো সমস্যা বিদ্যমান, এটা অতীতও ছিল, বর্তমানেও আছে। আমি বলবো বিজিএমইর সার্বিক তত্ত্বাবধানে অবিলম্বে এই সকল সমস্যা সমাধানে তড়িৎ পদক্ষেপ গ্রহণই এই শিল্পের জন্য মঙ্গলজনক। শ্রমিকদের সব দাবি পূরণ এখন সম্ভব না হলেও এর সমাধান খুঁজতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিজিএমইএ নেতারা।
ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে কিনা, টিফিনের একটা অঙ্কের কথা বলা হয়েছে, 15 মিনিট ডিলে না করলে রিজন থাকলে যাতে তার হাজিরা বোনাসটা না কাটে, এগুলো আসলে সবগুলোই লেবার লর বাইরের। এটা এডিশনাল সাপোর্ট বা ফেসিলিটি বা ইনসেন্টিভ আকারে আমরা দিয়ে থাকি। সো এটা আসলে লেবার ল কনফার্ম করে না। শ্রমিকদের 13 দফার অনেক দাবি পূরণ সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে সব পক্ষের আলোচনার মাধ্যমে এর সমাধান বের করতে হবে। 5%-এর যে ইনক্রিমেন্টটি, এটিকে আরো কিছুটা ঊর্ধ্ব সমন্বয়ের সুযোগ আছে কিনা সেটি আমার মনে হয় যে তারা করতে পারেন। হয়তো 15%-এর যৌক্তিকতা নেই, আবার হয়তো 2 অঙ্কের ঘরে দেবার মতো সামর্থ্যও নেই। সুতরাং যেটি হতে পারে যে মালিক পক্ষ শ্রমিকদের পক্ষের সাথে বসে এগুলো ধাপে ধাপে হয়তো বাস্তবায়নের একটি কাঠামোতে যাওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারেন। ভাঙচুর না করে শিল্প রক্ষায় শ্রমিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের 40টি কারখানা আজও বন্ধ রয়েছে। দাবি আদায় না হয় সকালে কাজে যোগ দিয়েও বের হয়ে যান শ্রমিকরা। এছাড়া অন্যান্য কারখানাগুলোতে কাজে যোগ দেয় শ্রমিকরা। এর আগে সোমবার শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। জোরদার করা হয় শিল্পাঞ্চলের নিরাপত্তা। তবে গাজীপুরে শান্তিপূর্ণভাবেই কাজ চলছে বেশিরভাগ কারখানায়। তবে টঙ্গীর একটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র চালু 200 মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম এবং দ্বিতীয় ইউনিটের উৎপাদন বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটিও গত মাসে বন্ধ হয়ে যায়। মেরামত শেষে 1 মাস 6 দিন পর গত শুক্রবার তৃতীয় ইউনিটে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তবে সোমবার সন্ধ্যায় আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করা হয়। বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে উৎপাদনে যাওয়া এই কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের হারবিন ইন্টারন্যাশনাল। বিভিন্ন জেলায় লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমের মধ্যে দিন রাতে বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকায় এই ভোগান্তি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় এই অবস্থা। ভ্যাপসা গরমের মধ্যেই গত 1 সপ্তাহ ধরে লোডশেডিং এর কবলে সিলেট নগরী ও শহরতলির বাসিন্দারা। প্রতিনিয়ত বিদ্যুতের আসা যাওয়ার কারণে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। 8 ঘন্টা না 9 ঘন্টা আমরা ডিউটি করি, এর মাঝে 2 ঘন্টা কারেন্ট থাকে। আপনার কাস্টমার রিল্যাক্সে একটা মাল কিনতো, মাল দেখতো, একটা ব্যবসার বাণিজ্য একটা সময়, কিন্তু এই সময়টা আমরা কারেন্ট পাইলাম না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না এবং অতিরিক্ত গরমের কারণে বা অতিরিক্ত লোডশেডিংয়ের টাইমিংয়ের কারণে এখানকার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে গেছে। একই অবস্থা সুনামগঞ্জ ও হবিগঞ্জে। 12 থেকে 14 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে এ ভোগান্তি আরও বেশি। প্রতিদিন 7 থেকে 8 মেগাওয়াট চাহিদার বিপরীতে হিলিতে বরাদ্দ মিলছে মাত্র 2 মেগাওয়াট। নিমির ছাড়া কারেন্ট যাওয়া আসা, এই সকালবেলা যে একটা যে কেউ কোনো কাজে বার হবে, গোসল করে খাওয়া দাওয়া করে বার হবে, সকালেও নেই কারেন্ট। আমাদের ফ্রিজ চলে না, ফ্রিজে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমন আইসক্রিম ওটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক। লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুরেও ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার বিপরীতে সরবরাহ কমায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে আমাদের যে চাহিদা তার তুলনায় আমরা প্রায় 40%, কখনো কখনো 50% বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এই অবস্থা কত দ্রুত উত্তরণ করা যায়। সাবস্টেশনে যদি 6টা ফিটার থাকে, যদি অর্ধেক লোড পাই তাহলে 3টা চালু করি, 3টা বন্ধ থাকে। 1 ঘন্টা পরে আবার ওই 3টা চালু করে এই 3টা বন্ধ করতে হয়। এইভাবে চালানো হচ্ছে এখন। এছাড়া নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বরিশাল ও পিরোজপুরেও লোডশেডিং এর কবলে গ্রাহকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
এদিকে পিডিবি জানিয়েছে চাহিদার চেয়ে সরবরাহে বিদ্যুৎ ঘাটতি প্রায় 2000 মেগাওয়াট, তাই সারা দেশে লোডশেডিং হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সরকার চেষ্টা করছে বিদ্যুৎ ঘাটতি মেটাতে, এই জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি হিসেবে কয়লা আমদানি করা হচ্ছে। এ সময় তিনি জানান, আগামী 14 সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভা। এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য এবং বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানের ব্যয় প্রায় 5 কোটি টাকা ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক, আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেজ করা হয়। ডেঙ্গুতে গেলে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 102 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এদের মধ্যে ঢাকায় মারা গেছেন 2 জন, চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 2 জনের এবং খুলনায় মারা গেছেন 1 জন। এ নিয়ে চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে 7 জনের। এছাড়া গেল 24 ঘন্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে 534 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে 29 জনই শিশু, আর আক্রান্ত সবচেয়ে বেশি 21 থেকে 25 বছর বয়সীরা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত 16,819 জন। তাদের মধ্যে পুরুষ 61.7 ভাগ আর নারী 38.3 ভাগ। গত বছরের মতো এই বছর ডেন 2 সেরোটাইপটা এখন পর্যন্ত বেশি আছে, আর কিছু ডেন 3 বা ডেন 2 মোর দেন 90% ডেন 2 এখন পর্যন্ত পজিটিভ মানে সেরোটাইপ সার্কুলেশনে আছে। দেশের খেলাধুলার কার্যক্রমকে আরও সক্রিয় এবং সংস্কারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন ফেডারেশন, বোর্ড, অ্যাসোসিয়েশন ও সংস্থার 42 সভাপতিকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ক্রীড়া পরিষদের আইন 2018 এর 22 ধারার ক্ষমতা বলে এই প্রজ্ঞাপন দেওয়া হয়। এর আগে অবশ্য দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়। বাকি ফেডারেশন, সংস্থা ও অ্যাসোসিয়েশনের সভাপতিকেও সেই তালিকায় নেওয়া হলো। তবে ফিফা গাইডলাইন অনুযায়ী পরিচালিত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আইনের অন্তর্ভুক্ত নয়, যে কারণে বাফুফের সভাপতি এই প্রজ্ঞাপনে অপসারিত হবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপের সুযোগ নেই। আর নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় বিসিবি সভাপতির দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, তিনিও এই প্রজ্ঞাপনের আওতামুক্ত। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপুরে বেশ কয়েকবার শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় সায়েন্স ল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে তাদের সাথে সেনা সদস্যরা যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্যাম্পাসে ফিরে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট এবং নার্সরা। মঙ্গলবার অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনে ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শান্তি সমাবেশে যোগ দেওয়া কর্মকর্তাদের অব্যাহতি চান তারা। সরকারের কাছে 8 দফা সুপারিশ তুলে ধরে বৈষম্যের শিকার সব চিকিৎসক এবং কর্মচারীদের দ্রুত পদোন্নতি, সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি নির্মূল এবং স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে গঠিত বিশেষজ্ঞ প্যানেলও বাতিল চান বক্তারা। মহাপরিচালক, ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়নকৃত এবং পরিচালক প্রশাসন চলতি দায়িত্ব হিসাব পদে পদায়নকৃত সহ বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। এবারের দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহ দেখিয়েছেন মাদ্রাসা ছাত্ররা। এছাড়া পূজায় নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পূজার সময় আকাশে থাকবে হেলিকপ্টারের টহল, আর দশমীতে পানিতে থাকবে ডুবুরি দল। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ৯ অক্টোবর। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। পরে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকার ২ সিটিতে ২০৫টি মণ্ডপসহ সারা দেশে এবার পূজা মণ্ডপ হবে ৩২,৬৬৬টি। এবারের পূজায় বরাদ্দ দেওয়া হবে ৪ কোটি টাকা। পূজায় দেখতে গিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি। পূজার সময় দুষ্কৃতকারীদের ঠেকাতে সরকার কঠোর হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। বলেন, মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন মাদ্রাসা ছাত্ররা। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে, আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। অতীতে মণ্ডপ ও মন্দিরে যারা হামলা করেছেন প্রমাণসহ তাদের তালিকা দিলে সরকার ব্যবস্থা নেবে বলে জানান ধর্ম উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ ৩৪ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের বাবা। গত ১৮ জুলাই গণভবনের সামনে পুলিশের গুলিতে নিহত হন ফারহান। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ফজলিনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। শহীদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সুষ্ঠু বিচার চান তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ধরনের হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে তথ্য ডেস্ক খোলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয়। আমি আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদদেই ছাত্র আন্দোলনের সব হত্যাযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর বাথওয়াইল মেন্দিবাজার এলাকায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তার মধ্যে যদি সততা থাকতো, তাহলে তিনি দেশ ছেড়ে যেতেন না। আওয়ামী সরকারের পতনে দেশে যে স্বস্তির বাতাস বইছে সেটি চলমান রাখতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পরাজিত স্বৈর শাসকের দোসররা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব। এ সময় ছাত্র আন্দোলনে নিহত ৩ জনের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেখ হাসিনার অতীত ইতিহাসও পালানো, এখনো তিনি পালিয়ে চলে গেছেন। তারা এত অন্যায় করেছেন, এত অন্যায্য কাজ করেছেন, এত অপরাধ করেছেন, তার কোনো শেষ নাই। আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি, একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি, যে দিন আনে দিন খায়। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, হঠাৎ করে গুলি অলি আউলিয়াদের মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। তার দাবি, ঘৃণা ছড়ানোই এসব উগ্রবাদী হামলার লক্ষ্য। এসব হামলা নবী প্রেমী এবং মাজার ভক্ত কয়েক কোটি মানুষের অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে। মাজার বিরোধী গোপন পরিকল্পনা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, কোনো ব্যক্তির শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের দায়ে সামগ্রিক গোষ্ঠী দোষী হতে পারে না। নতুন বাংলাদেশ যখন
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রতীক্ষায় সে সময় হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।